মানে আমার মায়ের সাথে যে মৃত্যুটা হলো, এই মৃত্যুটা মায়ের মৃত্যু হওয়ার কথা ছিল না। তার কারণ আমার মাকে আমি যতটা সাধ্য মতন ট্রিটমেন্ট করা, চিকিৎসা করা সব কিছুই করেছি, কিন্তু এনআরএসে আমি মানে হতভম্ব হয়ে এবং খুবই দুঃখের সঙ্গে এনআরএসে আমি ভর্তি করেছিলাম। কারণ আমি জানি যে প্রাইভেটে হয়তো একটা ডাক্তার কতজন পার ডে রুগী দেখবে, একজন, দুজন, 100 জন, 200 জন, কিন্তু এনআরএসে কিংবা সরকারি জায়গায় হাজার হাজার তারা পেশেন্ট চিকিৎসা করে, তারা থেরাপি ট্রিটমেন্টের প্রসেসিং জানে এবং অনেক কিছু তারা সিস্টেম জানে। এবার সেই অনুপাতে আমি ভর্তি করেছিলাম। তাছাড়াও এনআরএস মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং সুপারিনটেন্ডেন্ট ছিল আমার পিসেমশাই ডাক্তার বিএন চক্রবর্তী, অর্থাৎ বৈদ্যনাথ চক্রবর্তী। তো সেই অনুপাতেই আমি করেছিলাম যে ট্রিটমেন্টটা ভালো পাবো, চিকিৎসাটা ভালো পাবো। কিন্তু তারা সব কিছুই করলো, যেহেতু আমার কাছে আমার মায়ের হয়ে চিঠি করা ছিল কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীও মায়ের রেফারেন্সে চিঠি করে দিয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দ্বারা। তো সেই চিঠি রেফারেন্সেই আমি করেছিলাম, পাঠিয়ে এনআরএসে ভর্তি করেছিলাম। কিন্তু সব শেষে এমএসবিপি আমাকে চিঠি করে দিল, যেখানে ফিমেল ওয়ার্ডে কোনো মেল পেশেন্ট পার্টি এবং মেল বাড়ির লোককে অ্যালাউ করে না। সেইখানে এনআরএস কাণ্ডে মানে এনআরএসের আয়ামাসিরা মাকে আগের দিন রাত্রিবেলা খাবার পর্যন্ত খেতে দেয়নি, যার জন্য আজকে আমার কল এসেছিল এনআরএসে থেকে। আমি বলেইছি তাদের 2-3 দিন আমার সময় লাগবে, কারণ আমি এইসব ধরনের অফিসিয়ালি ডকুমেন্ট সাবমিট করা এবং আমার মায়ের যাতে অন্যায়ের প্রতিকার হয়, অন্যায়ের যাতে আমি তাদের পানিশমেন্টের দাবি করতে পারি, এই ধরনের বিষয়গুলো আমি পুরোটা স্টেপ নেওয়ার পরেই আমি তারপরে সবার সাথে যোগাযোগ করব এবং এই ধরনের স্টেপগুলো আমি লিগাল ওয়েতে এবং অফিসিয়ালি নেব। এবং আমার সাথে যে ধরনের ঘটনাটা ঘটলো, এনআরএসে তো হলোই, আয়ামাসিরা মাকে খেতে দিল না, অত্যাচার করলো এবং তারা ঘুমিয়ে থাকলো। তাদের ঘুমের জন্য নাকি ব্যাঘাত ঘটছে মায়ের খেতে দেওয়ার, মানে তারা 12 ঘন্টা ডিউটি করছে, 300 টাকা করে 12 ঘন্টা, কিন্তু তাদের ঘুমের জন্য কি আমরা তাদের টাকাটা দিচ্ছি 12 ঘন্টার? এটাই আমার প্রশ্ন সরকারের কাছে এবং মিডিয়ার দাদা ভাই বোনদের কাছে, যে আপনারা এগুলো দয়া করে কভারেজ করুন, আর যাতে কোনো মানুষ এইভাবে পথযাত্রী সুস্থ মানুষ মৃত্যুর দিকে না ঢলে পড়ে। কারণ আমি চাইছি আমার মায়ের যেরকম আমি মায়ের থেকে আলাদা হয়ে গেলাম, বিচ্ছিন্ন হয়ে গেলাম, এরকম যেন এনআরএসে আর যাতে কেউ না করে। আর এরপরেও আরেকটা কথা বলছি, আমার মায়ের ছোট ভাই যে ঘটনাটা করলো, যে আমাকে ছাড়া সে মায়ের বডিটা দাহতে ঢুকিয়ে দিল, আমি মুখাগ্নি করলাম। মুখাগ্নির আগেও আমি অনুরোধ করেছি, আমার ফেসবুক সোশ্যাল মিডিয়া ছাড়াও আছে, যে আমি অনেক করে অনুরোধ করেছি, যেহেতু ক্যালকাটা কর্পোরেশনের এইচওডি ছিলেন আমার বাবা, এবং নিমতলা যেটা শ্মশান, আজ সেটা শ্মশান হতো কিনা আমার সন্দেহ ছিল, তার কারণ নিমতলা শ্মশানের জায়গাটা পুরো করাপ্ট করে রেখেছিল ওখানকার এলাকাবাসী এবং এলাকার লোকেরা। সেই জায়গাটার জন্য যে মানুষটা প্রাণপণে পৃথিবীর বুকে একটা অস্তিত্ব রেখে গেছে, যে একসাথে 8খানা চুল্লি আমি জ্বালাবার ক্ষমতা এবং তৈরি করার ক্ষমতা রাখি, এবং যেটা তার আগেও উনি করেছেন কেওড়াতলা শ্মশানে একসাথে 4টে চুল্লি, কিন্তু তাও যেহেতু নিমতলা শ্মশানে 4টে চুল্লি ছিল, কিন্তু তার থেকেও বড় কথা, নিমতলা শ্মশানটাকে বাবা খুব মানত বরাবর, যে একসাথে 8টা চুল্লি করা, যেটা পৃথিবীর বুকে একটা অবিস্মরণীয় জিনিস করে রেখে গেছে, যেটা কোথাও নেই। সারা পৃথিবীতে 8খানা চুল্লি একসাথে জ্বলার ক্ষমতা রাখছে, এবং এক সময় এমনও হয়েছে চুল্লি বাস্ট করেছে, সমস্যা হয়েছে, সঙ্গে সঙ্গে চুল্লি ঠান্ডা না হতে হতে গরম হতে বাবা নিজে ওই টেচারের মাধ্যমে বাবাদের এয়ারপ্রুফ জ্যাকেট পরে বাবা ওই চুল্লির ভেতরে ঢুকে টেস্টও করেছে বাবা। সেই মানুষটাকে এইভাবে মরতে হলো তার বাড়ির লোকেদের জন্য এবং এলাকার
লোকাল থানা, পুলিশ সবই আগেও জানানো হয়েছে। দাদাদের বলবো সেইগুলো যাতে আমার এই মিডিয়ার এবং ভিডিওর সাথে অ্যাটাচ করা যায়, করলে পরে খুবই ভালো। আর আরেকটা বিষয় যেটা বলতে চাইছি, নিমতলা শ্মশান এর পরবর্তীকালে যেটা করলো আমার মায়ের সাথে, আমাকে ছাড়া তারা আমার মায়ের দাহ কার্যে ডোমরা কীভাবে অ্যালাউ করলো? যতই আমার বাড়ির লোক সাপোর্ট করুক, আমি তো চেয়েছিলাম আমার মাকে অন্তত 30-40টা মিনিট আমার কাছে থাক, যাকে আমি ছুঁতে পারবো না, স্পর্শ করতে পারবো না, চিরজীবনের মতন যে চলে যাচ্ছে আমার থেকে, সারা জীবন যে চলে যাচ্ছে, আমি তো তার মুখের শব্দটাও শুনতে পারবো না। যদিও সেখানে পেতাম না, কিন্তু মানুষটাকে তো স্পর্শ করে থাকতে পারতাম। সেইখানে ক্রিমিনালদের এত অত্যাচার, আমার পারিবারিক লোকেরাও কোনো আমার থেকে, তাদের থেকেও আমি সাপোর্ট পেলাম না। সব থেকে বড়ো কথা, মায়ের ছোট যে ভাই, যার নামটা মুখে আনতে আমার ঘেন্না করে, তার নাম রতন রায়, যিনি এই বিষয়টা পুরো চক্রান্তটা চালিয়ে গেছেন। মানে বিগত 3-4 বছর ধরে তাদের কোনো খোঁজ নেই, কোনো কিচ্ছু নেই। বিগত 3-4 বছর ধরে আমি আমার মাকে টেনে হেঁচড়ে সব কিছু করেছি। ট্রিটমেন্ট করাতে নিয়ে যাওয়া, এখানে দৌড়ানো, সেখানে দৌড়ানো, ইভেন তাকে পরবর্তীকালে তার হুইল চেয়ার জোগাড় করে কিনে হুইল চেয়ারে করেও কষ্ট করে সিঁড়ি দিয়ে নেমেছি। আমি একটা ডান দিকে আমার প্যারালাইসিস, আমি বিগত 21 সালে আমি প্যারালাইসিস এবং ভেন্টিলেশানে হাফ ভেন্টিলেশান করে আমাকে রাখা হয়েছিল 1.5 মাস ধরে সোনারপুর ILS-এ। সেইখানে আমি দাঁড়াতে এখনও পর্যন্ত দাঁড়িয়ে যেটা কভারেজটা করছি, দাঁড়ানোর খুবই আমার সমস্যা, যার জন্য তাও আমি আমার মাকে এই অবস্থায় টানা হেঁচড়া করে নিয়েছি। কিন্তু কি করে ওরা করলো এটা? এই জন্য এরও আমি আমার প্রতিকার চাই, যাতে আমার মায়ের, আমি এখনও আমার মায়ের কাজের দিনই ধার্য করতে পারছি না। 13 দিন হলো, 13 দিনের মধ্যে আমাদের এগেনস্টে যিনি ক্রিমিনাল এবং বাড়ির দেওয়ানি মামলার কেস করেছিলেন তিনি মারা গেল। তাতে হলো আমার মা মারা গেছে 16 তারিখ, তিনি মারা গেল 22 তারিখ, 6 দিন পিছালো। মানে আজকে আমাদের শ্রাদ্ধের কাজ হওয়া কথা 3রা ডিসেম্বর, কিন্তু সেই জায়গায় আমাকে টেনে নিয়ে যেতে হচ্ছে 16ই ডিসেম্বর। আদৌ কি 16ই ডিসেম্বর আমি কাজটা করতে পারবো কি না, এটাই আমার মনের একটা ধারণা। তার কারণ আমি যে আমার মাকে পিণ্ড দান করব কিংবা কিছু দেব, এবার মায়ের আত্মার শান্তি করব, সেইটার জন্যই তো আমার এখনো মনের মধ্যে আমি সেই জিনিসটাই আনতে পারছি না। এটাই আমার খুব কষ্ট, যার জন্য মিডিয়ার দাদা ভাই বোনদের কাছে আমি বিনীত অনুরোধ যে এ বিষয়টা একটু দেখুক।